থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। যুগান্তরের ঘূর্ণিপাক এখন মূলত প্রযুক্তির ঘূর্ণিপাক। পৃথিবী বদলাচ্ছে, এখন বদ্ধ ঘরে বসেই পুরো জগৎটাকে দেখা যায়। ওয়েবক্যামে দেখা যায় দূরের প্রিয় মানুষটিকে, আবার সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব ছোটবেলার ওই বন্ধুটিকে। চাইলেই এইখানে এই মুহূর্তে পড়া যাবে পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরির বই বা এনসাইক্লোপিডিয়া। এইটাই ডিজিটাল ওয়ার্ল্ড। আমন্ত্রণ সবাইকে আজকের বাংলা লিংক ডিজিটাল ওয়ার্ল্ডে। ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা এখন সবাই ডিজিটাল সিটিজেন বা নেটিজেন। আমাদের আজকের অনুষ্ঠানের মূল প্রতিবেদনের বিষয় আমাদের দেশে ব্যবহৃত নানা রকম ডিজিটাল প্রযুক্তি নিয়ে। আর টেক নিউজ, টেক টিপস, কুইজ তো থাকছেই, আর থাকছে টেক গল্প। টেক গল্পের অতিথি কে? এইটা বোধহয় রহস্য হিসেবে আপনাদের সামনে আমি রাখতেই পারি। তার আগে চলুন দেখে নিই আজকের মূল প্রতিবেদন। বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির সীমিত ব্যবহার শুরু হয়েছিল 60-এর দশকে, মূলত ট্রানজিস্টর চালিত রেডিও ব্যবহারের মধ্য দিয়ে। 70-র দশকে টেলিভিশনের বিস্তার এই প্রযুক্তিকে আরও জনপ্রিয় করে তোলে। প্রকৃত অর্থে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শুরু হয় 80-র দশকে ছাপাখানায় কম্পিউটার ব্যবহারের মধ্য দিয়ে। প্রথমে ফটো কম্পোজ ও পরে ডেস্কটপ কম্পিউটারে প্রকাশনা শিল্পের ডিজাইন ও টাইপ সেটিংয়ের মধ্য দিয়ে ডিজিটাল প্রযুক্তির সুফল আমরা পেতে শুরু করি ঘরে ঘরে। এরপর অতি দ্রুত প্রযুক্তির বিকাশ ঘটতে থাকে দেশে। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতবুনিয়াতে ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে স্যাটেলাইট যোগাযোগের যাত্রা শুরু করেছিলেন। এরপর 90-এর দশকে স্যাটেলাইট চ্যানেলের প্রসারের সাথে সাথে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে স্যাটেলাইট টিভি। গৃহকর্মে ব্যবহৃত মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজ, টিভি, রেডিও সবই এখন ডিজিটাল প্রযুক্তি নির্ভর। ডিজিটাল প্রযুক্তির সর্বশেষ সংযোজন মোবাইল টেলিফোন এখন দেশের 5 কোটিরও বেশি মানুষের হাতে পৌঁছে গেছে। এই ফোনেই এখন আছে রেডিও, MP3, ইন্টারনেটে ভিডিও দেখা, যোগাযোগের ব্যবস্থা, ক্যামেরা, এমনকি টেলিভিশন দেখারও ব্যবস্থা। মোবাইল ফোনের মাধ্যমে কেনা বেচা, আর্থিক লেনদেন, স্বাস্থ্যসেবা, বিদেশ থেকে টাকা পাঠানো সবই সম্ভব হচ্ছে। প্রকৃত অর্থে আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘরে ঘরে ডিজিটাল প্রযুক্তির বিস্তারের জন্য বাহন হতে পারে মোবাইল টেলিফোন। দিনবদলের যাত্রায় প্রযুক্তির বিস্তার মানুষকে দেবে স্বাচ্ছন্দ্য, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নকে করবে দ্রুততর। এবারের পর্ব অতিথির সাথে আলাপচারিতা, টেক গল্প। শুরুতে আপনাদেরকে একটু রহস্যের মধ্যে রেখেছিলাম আজকের অতিথিকে। আজকের টেক গল্পের অতিথি আহমেদ আবু দোমা, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর বাংলা লিংক। ওয়েলকাম টু দ্য শো। Thank you very much. My first question, and I think this is the most common question that you have heard. What is the prospect of telecom industry in Bangladesh? Well, yeah, I have to confess, I've heard that question a lot, and my answer might be a little bit provoking, actually. Provoking? Yes. Okay, in terms of what? Because Bangladesh is the land of potential for telecom. Everybody you talk to as experts in telecom industry about Bangladesh and the prospects of telecom in Bangladesh, they will tell you that Bangladesh has a lot of potential. And I want to live and see that day where not anymore Bangladesh has the potential, meaning that Bangladesh has already realized that potential. So again, at this stage where we're standing, we can only talk about Bangladesh having the potential. This untapped potential is yet to be explored. And for that, there is a lot of cooperation and work that needs to be going between the mobile operators, the fixed line operators, the internet operators, with the government, all those from one side and the government from the other side, to tap that potential. So when I said provoking, I meant that it's too long potential. It has to be realized. It's now. So how do you envision the future? I think more or less I'm seeing that more and more the government is allowing a more favorable environment for the telecom industry to boost. And actually with the vision of a digital Bangladesh, which the government is embracing, I think that will be realized sooner than later. So I have to appreciate the government's efforts in that regard. And I think that the potential that the telecom industry holds in Bangladesh is going to be tapped now sooner than later with that vision and with the support of a more enlightened government, I would say. Okay.
But what is mobile remittance, and why you have chosen to be the pioneer in this field? Mobile remittance is just one application of a broader scope called mobile financial services. And let me try to make it very simple so that the viewers might look at it in a very simple way. Mobile financial service is about anything that involves a financial transactions over mobile. So assume you're a rich lady. Ah, So, okay. For example, assume. So you have a bank account, and at the same time you have cash in your pocket, while I'm a poor guy in the rural areas of Bangladesh. I don't even have a bank account. Now, how can mobile financial services serve each of us? So first application or first scope of mobile financial services is mobile banking. So you have the bank account. Now, through mobile, you can manage that account. You can check on your balance, make transfers, and all those things. So that's the mobile banking part. The second part, which is the cash you have in your pocket, that comes the mobile payment. So now you use the cash to pay for your different services. Now with mobile payment, which is another mobile financial service application, you can pay for your services via your mobile, and your mobile effectively becomes your wallet. And that applies already. We currently have implemented part of that, which is the parts related to mobile bill payments, of utility bill payments of gas and electricity and the likes. The third part, which is for a poor guy like me who doesn't even have a bank account, and this is where the main potential of mobile financial services come. You can create a mobile wallet. I can create a mobile wallet without really having to have a bank account as such. And now I can receive things like remittances from my son that works in Abu Dhabi or in Malaysia. And this is the part that Banglalink has been proudly the first operator to launch, not only in Bangladesh, by the way, but in the whole of the subcontinent. So we're the first operator in the whole of the subcontinent who have allowed for the service of international money remittance. Nobody else has done it, neither in India nor in Pakistan, and we're the first in Bangladesh, of course. I have two questions. One question is to reach 5 million or 10 million. So did you calculate the year that in which year you are going to catch or reach that thing? I guess you mean 50 million. We have already reached 50 million subscribers as a total subscriber base. Banglalink has 15 million of them. The next 50 million coming in Bangladesh are not going to be in Dhaka or in Chittagong main city, in Dhaka metro, I mean. Most of the new customers, the potential customers, actually are existing in the rural areas of Bangladesh, and this is where the potential is. Now, the formula, not just for Banglalink, but for all the mobile operators going forward, is how to make an economic equation work to get subscribers from the rural areas. As you know, rural areas, the people in rural areas have typically less purchasing ability. They are less rich than the people living in the metro areas. While in the same time, the coverage requirements on the rural areas are more expensive. So basically, that leads to an equation that is unbalanced. I'm making a more expensive network in the rural areas and then expecting less returns because people are less rich there. So the challenge we are facing, and here where the innovation comes, is how can we roll out the network in a most cost-efficient way so that we can allow for the rural customers to come on board. And the next 50 million customers surely are coming from the rural areas. Okay.